নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। তো আজকে মাস্টারপিস নিয়ে হাজির। ওফ, মানে কি লেভেলের যে এক্সপিরিয়েন্স হলো। অর্ক চক্রবর্তীর চন্দ্রগ্রাসী অনেকেই পড়েছেন আশা করি, বা অনেকে পড়বেন ভাবছেন, হয়তো নিয়ে রেখেছেন, এখনো পড়া হয়ে ওঠেনি। সব কাজবাজ ফেলে এই বইটাকে পড়ুন, মানে যাদের কাছে অলরেডি রয়েছে আর যারা অলরেডি রিভিউ দেখেছেন বা কেনার ইচ্ছা রয়েছে, মানে পয়সা বাঁচিয়ে যেভাবে হোক বইটা কিনুন, পড়ুন। আমি হয়তো সব বই পড়ি না, কিন্তু এতজন এত বই পড়ে, তাদের রিভিউ দেখি, তার গল্পের ব্লার্বগুলো দেখি। তো সব কিছু বিচার করে হলফ করে বলতে পারি, এই জনরায়, মানে এই ক্রাইম থ্রিলার বলা যায়, হরর সাসপেন্স থ্রিলার বলা যায়, কিংবা একটা ফ্যান্টাসি থ্রিলার বলা যায়, এই যে জনরাগুলো বললাম, এই জনরায় এর থেকে ভালো বই এই মোমেন্টে আর নেই। লাস্ট পড়েছিলাম ভাসানবাড়ি, শাহরুখ আমানের। তো শাহরুখ আমানের কম্পিটিটার এসে গেছে একজন। তো শাহরুখ আমানের মধ্যে এখানে গোজামিল দেওয়া জিনিসপত্র নেই, মানে ভাসানবাড়ির পর থেকে তিনি যা শুরু করেছিলেন সেই জিনিসগুলো এখানে নেই। সেটা হচ্ছে সব থেকে বড় পাওনা। একদম যেভাবে গল্প এগিয়েছে, গল্পের যে মেইন প্লট সেইটার মধ্যেই ঘোরাফেরা করে, তার মধ্যে অনেক জিনিসপত্র আসে, কিন্তু কোথাও দুয়ে দুয়ে চার করার জন্য মানে টুইস্ট এসছে, কিংবা জাস্ট মাথার উপর দিয়ে গেল এমন একটা জিনিস হয়ে গেল, গল্প মিলে গেল, সেই জিনিস এখানে নেই। তো বহুদিন পর মানে আমি খুব খুশি, বা খুব হয় না পরিতৃপ্ত কোনো একটা জিনিস পড়ে। তো সেটা হচ্ছে এই বইটা। মানে এত আনন্দ হয়েছে আমার কালকে, আমি সারা দিন ধরে এটা পড়েছি। মানে অনেকদিন পর কোনো বই পড়ে মনে হলো যে কেন শেষ হলো। তো মানে দারুণ এক টানা পড়ার মতো বই, মানে খুব ইমার্জেন্সি না হলে এটা ছেড়ে উঠতে পারবেন না একদম। মানে আমি কালকে সারা দিনে অনেক কাজ ছিল, সব মানে ফেলে রেখেছি আর কি, আজকে সকাল থেকে করছি। তো সারাদিন ধরে আমি এটা পড়ছি কালকে। 270 পাতার বই, মনেই হবে না কখন শেষ হয়ে গেল আর কি। তো দারুণ, মানে স্পেল বাউন্ড, এক্সট্রাঅর্ডিনারি বই। তো এর অনেক কিছু বলার আছে, স্পয়লার না দিয়েই বলবো। লেখক নিজে আমাকে, মানে আমি একটা বইয়ের গ্রুপে দিয়েছিলাম এই বইটার সম্বন্ধে একটুখানি ছোট্ট একটা জিনিস লিখে, তো সেখানে লেখক নিজে কমেন্ট করে আমাকে বলেছে যে আপনি রিভিউ দিন, কিন্তু যেন স্পয়লার ফ্রি থাকে। তো সেটা অবশ্যই মাথায় রাখবো। খুব গল্প নিয়ে খুব একটা কিছু বলবো না, ভালো লাগার জিনিসগুলো বা গল্পের মানে কিভাবে এগোয় গল্পটা, কি কি আছে, যেন যারা জানেন না এখনো পর্যন্ত তাদের যেন ইন্টারেস্ট গ্রো করে আমার কথা শোনার পর বা আমার এই রিভিউ দেখার পর, সেই জিনিসটা আমি মাথায় রাখবো। কারণ অনেকেই আছেন এই সমস্ত জনরার বই খুব একটা পড়েন না, তো আমার মতোই পাবলিক আর কি। কিন্তু আমি সামাজিক সামাজিক যতই করি, টুকটাক এ সমস্ত জিনিস আসে মাঝে মাঝে, মানে মনে হয় একটু স্বাদ বদল করি, তখন কিন্তু এরকম টাইপের বই আমি তুলে নিই। তো এই চ্যানেলেও ওরকম টাইপেরই রিভিউ আসতে থাকে, যে সামাজিক সামাজিক বা খুব বাস্তব ধর্মী, তারপরেই একটা এরকম। তো ওই মনে করি এই বইটা হাতে তুলে নেওয়া। তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, মানে যারা এই বইটা সম্বন্ধে একেবারেই জানেন না। তো আমার মতে যারা থ্রিলার পছন্দও করেন না বা ফ্যান্টাসি টাইপের জিনিস পছন্দ করেন না, তাদেরও একবার অ্যাটলিস্ট এই বইটা পড়া উচিত। মানে এটার পেছনে যে এফোর্ট আছে, মানে সেইটাকে একবার সাধুবাদ জানাতেই হয়। আর এটা কোথাও গিয়ে অনেক অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, মানে এটা ডিজার্ভ করে এই বইটা। এবার আমি আসছি। মানে হয় না কিছু বই নিলে আপনার সিরিয়াসলি বলতে ইচ্ছা করে এই বইটার সম্বন্ধে, আজকে আমার অবস্থা তাই। তো আমি চেষ্টা করবো বইটা, ভিডিওটা যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখা, কারণ আগে ভিডিওটাও যথেষ্ট লম্বা হয়ে গেছিলো, তো সেটাতে ভালোই ভিউজ আসছে। তো ধন্যবাদ সবাইকে। তো এখন অবধি যারা দেখেননি প্লিজ দেখবেন, ওটা মানে খুব স্পেশাল একটা ভিডিও, অনেক বড় হয়ে গেছে, কিন্তু হয় কিছু কিছু সময় নিজের কথাগুলো মানে বলতে ইচ্ছা করে। যাই হোক, তো এই বইটার ভালো দিক তো প্রচুর। তো আমি সেই জন্য আগে যেই দুটো তিনটে ছোট ছোট জিনিস খারাপ লেগেছে আমার, আগে সেইগুলো বলে নিই, তাহলে ভালো দিক নিয়ে অনেকটা সময় স্পেন্ড করা যাবে। তো সেরকমভাবে খারাপ কিছু নেই, মানে এগুলো আমি যে বলবো সেগুলো না বললেও কোনো যায় আসে না, কারণ সেটাতে আসলে এই বইটার যে কোয়ালিটি বা গল্পের যে কোয়ালিটি, সেটাতে এই খারাপ দিকগুলো হয়তো পড়ার পর আপনার কোনো মাথাতেই আসবে না। মানে আপনি এতটাই গায়ে কাটা দেবে বা এতটাই মানে আবেগতাড়িত হয়ে থাকবেন পড়ার পর। আমি কালকে পড়েছি, এখনো অব্দি আমি ঘরে আছি। ওফ! তো ভেবেছিলাম ২-৩ দিন পরে ভিডিও বানাবো। তারপর ভাবলাম না, এখন মানে সদ্য সদ্য পড়েছি। সবকিছু একদম মাথার মধ্যে ঘুরছে। তো এখনই বলা ভালো। তাহলে অনেক বেশি ডিটেইলে বলতে পারবো আরকি। তো এই বইটায় ছোটখাটো কয়েকটা মুদ্রণ প্রমাদ আছে। তো এটা ৩য় সংস্করণ বইটার। এবার ৩য় সংস্করণেও ওই মুদ্রণ প্রমাদগুলো ঠিক রাখা উচিত ছিল আর কি, মানে ঠিক করা উচিত ছিল, তো সেটা হয়নি। ছোটখাটো কয়েকটা বানান ভুল আছে কোথাও কোথাও, মানে একটা ক্যারেক্টার ধরে ডাকা হচ্ছে বা একটা ক্যারেক্টার ধরে চলা হচ্ছে, হঠাৎ করে ওই ক্যারেক্টারটার সাথে অন্য একটা ক্যারেক্টারের একটা সম্পর্ক দেখানো হচ্ছে। তো ওই ক্যারেক্টারটার নাম বলতে সেই যার সাথে সম্পর্ক সেই নামটা এসে বললো। তো মানে আপনার মনে হতে পারে যে এমনি সাসপেন্স থ্রিলার গল্প, তো এখানে
ওরকম টাইপের হঠাৎ করে যদি নাম চেঞ্জ হয়ে যায় আপনার মনে হয় হঠাৎ করে মনে হয় কি হলো, মানে এটা কি কোনো টুইস্ট? তো সেরকম না, কিন্তু ওটা ভুল করে হয়েছে আর কি। ছোটোখাটো কয়েকটা বানান ভুল আছে, তো সেগুলো আপনি বুঝে যাবেন। আর একটা জিনিস যেটা পার্সোনালি আমার মনে হয়েছে, তো অন্য কারণ মনে হবে নাকি জানি না, আমার এই বইটার মানে 3টে পার্ট আছে, ঠিক আছে? মানে আমি যদি বইটাকে 3 ভাগে ভাগ করি, প্রথম পার্ট, মিডিল পার্ট আর শেষ পার্ট। মিডিল পার্টটা এই বইটার এই মোমেন্টের আধুনিক বাংলা সাহিত্যের সব থেকে বেশি টান বা অন্যতম সাহসী লেখা বলবো আমি, যে এই বইটার মিডিল পার্ট। মানে মিডিল পার্টটা যখন আমি পড়ছিলাম না, মানে বলে বোঝাতে পারবো না যে আমার মধ্যে যে কি চলছিল, এত সুন্দর লাগছিল, এত শিরশির করছিল গা হাত পা, মানে হয় না ভয়ঙ্কর সুন্দর, মিডিল পার্টটা হচ্ছে ওই রকম। এইটা এর জন্যই বললাম, কারণ মিডিল পার্টটার পরে যখন আপনি থার্ড পার্টে এসে পৌঁছান, মানে গল্পের শেষ অর্ধে আর কি, তো সেই জায়গাটা না আমার একটু স্ট্রেচি মনে হচ্ছে, মানে একটু মনে হচ্ছে একটু লেন্দি। আবার একদম শেষের দিকে মানে একদম ক্লাইম্যাক্স সিনটা, তো সেটা মনে হলো হঠাৎ করে শেষ হয়ে গেল, মানে গল্পটা এত হাই চলে গেছিলো, তো সেই জায়গা দাঁড়িয়ে ওই ক্লাইম্যাক্সটা একটু মনে হলো একটু কম, আর একটু যদি কিছু দেখানো হতো। কিন্তু মানে আমি যদি ইন্ডিভিজুয়ালি সেটাকে বিচার করি, সেটা হেভি, কিন্তু এই গল্পটা এমন এক্সপেকটেশন বিল্ড করে দিয়েছে যে ক্লাইম্যাক্সটা হেভি জিনিস হবে, তো সেটা একটুখানি কম হয়ে গেছে। যারা ভ্যাম্পায়ার জিনিসপত্র জানেন, যারা ভ্যাম্পায়ারের সিরিজ দেখেছেন, সিনেমা দেখেছেন, এইসব নিয়ে ইন্টারেস্ট রয়েছে, তো তাদের কাছে তো প্রেডিক্টেবল লাগবেই। তো এইখানেটা তার মধ্যে বাঙালিয়ানা যুক্ত হয়েছে, একটা মফস্বলের ব্যাপার এসছে, অনেক জিনিসপত্র আছে, আসছে আস্তে আস্তে টাইম লাইনের অনেক সুইচ আছে। কংগ্রেসের সময় টাইম লাইন ছিল 1976, যেখানে 1977-এ প্রথম সিপিএম আছে, তারপর 1995 একটা টাইম লাইন আছে 19 বছর পরে। তো রাজনীতিও আছে, সব কিছুই আছে, সব মিলিয়ে মিশে এখানে ভরপুর একটা বাঙালিয়ানা রয়েছে। তো তার মধ্যে ভ্যাম্পায়ার জিনিসটা এসে পড়েছে বাংলা সাহিত্যের, মানে লেখকই নিজে বলেছেন হয়তো অন্যতম, মানে প্রথম হয়তো এটা ভ্যাম্পায়ারকে নিয়ে কোনো লেখা বা মৌলিক উপন্যাস আর কি। লেখা অনেক আছে, কিন্তু উপন্যাস হিসাবে ভ্যাম্পায়ারটাকে এই প্রথম হয়তো প্রেজেন্ট করা হয়েছে। তো দারুণ, মানে যাদের ইন্টারেস্ট আছে তারা যে কি মজা পাবেন, হেভি। তো এই কটাই খারাপ, খুব একটা মনে থাকবে না আপনার পড়ার পরে, আপনি ঘুরেই থাকবেন আর কি, কারণ আপনার মনে হবে ভাই কি পড়লাম শেষ কেন হলো। তো এই বইটার গল্প নিয়ে মানে স্পেসিফিক ভাবে আমি কিছু বলছি না, আস্তে আস্তে যে আমি বলছি কথায় কথায় গল্প আসবে, ভালো ভালো দিকগুলো আসবে, তো দুটো একসাথে আমি বলছি। তো প্রথম কথা হচ্ছে ভ্যাম্পায়ার, যেটা নিয়ে হচ্ছে মেইন এত মানে জল ঘোলা আর কি। তো এই যে চন্দ্রগ্রাসী নাম কেন, তো আমি একটুখানি বলে দিই, অনেকেই হয়তো জানেন তবুও বলি। ভ্যাম্পায়ার জিনিসটা এটা ইউরোপ থেকে নেওয়া, তো ওদের একটা ফকলোর বা ফকটেল রয়েছে, তো এটার আদৌ কোনো এক্সিস্টেন্স আছে নাকি সেটা কেউ এখন অব্দি আবিষ্কার করতে পারেনি, কিন্তু ওইখানকার খুব প্রাচীন মতবাদ ওইটা, আর ওখানে খুব ফেমাস এই জিনিসটা। তো সেই জিনিসটা নিয়ে অনেক সিনেমা রয়েছে, যেমন এই রিসেন্টলি আয়ুষ্মান খুরানার একটা সিনেমা বেরোলো, ওইটা আমি দেখেছিলাম হিন্দিতে। তারপর ওই ইংলিশে একটা সিরিজ আছে টুয়েলাইট বলে, তো সেটা তো খুব পপুলার, আমি দেখিনি। আমার রিসেন্টলি এইসব নিয়ে একটু ইন্টারেস্ট হয়েছে, তো রিসেন্টলি লোকা দেখেছি, মালায়ালাম যে সিনেমাটা, তো ওটা আমার খুব ভালো লেগেছে। তো ওইখানে ভ্যাম্পায়ার জিনিসটাকে খুব ভালো করে দেখানো হয়েছে। আয়ুষ্মান খুরানার সিনেমাটা অনেকটা কমেডি, তো অতটা ভালো করে দেখানো হয়নি, কিন্তু মেইন যে এলিমেন্টগুলো, যে ভ্যাম্পায়ার সূর্যের আলো ডিরেক্টলি তাদের গায়ে পড়লে তাদের চামড়া পুড়ে যায় আর তারা অমর হয়, তাদের হৃদয় হচ্ছে একমাত্র উইক জায়গা, সেইখানে যদি আপনি ভোজালি বা ছুরি একদম ঢুকে দিতে পারেন, তার একমাত্র তখনই তাদের মৃত্যু হয় বা তারা মুছে যায় আর কি। তো এই জিনিসটা হচ্ছে ভ্যাম্পায়ারের একমাত্র দুর্বল জায়গা, হচ্ছে হৃদয়। তো সেইটা অবধি পৌঁছাতে হবে, তার আগে পর্যন্ত আপনি তাকে ছুরি মারুন, যেখানে খুশি গুলি মারুন, যা খুশি করুন, তার মৃত্যু নেই, মানে সে আবার ওই অবস্থাতেই উঠে দাঁড়াবে, গুলিগুলো হয়তো শরীর থেকে বার করে দেবে, এইটা। তো তারা হচ্ছে নিশাচর, ছায়া প্রহরী বলে আর কি। রাতের বেলা ছাড়া তাদের আপনি দেখতে পাবেন না, দিনের বেলা তারা লুকিয়ে থাকে এমন একটা জায়গা যেটা একদম মানে সূর্যের মানে ছায়া ঘেরা জায়গা আর কি, বা অন্ধকার জায়গা, যেখানে সূর্যের আলো আসতে পারে না, কারণ সূর্যের আলো তাদের জন্য ঠিক না, গা হাতে পায়ে চামড়া পুড়ে যায়। এবার এই বইটা একটা জিনিস আমার খুব ইউনিক লেগেছে, তো ভ্যাম্পায়ারের কনসেপ্ট যেখানেই আসে সেখানে বাদুর জিনিসটা মেইন, ব্যাট যাকে বলে, তো বাদুর আর কি ঘিরে থাকে, বা বাদুর জানান দেয় যে কেউ একজন আসছে ভ্যাম্পায়ার হিসাবে আর কি। এইখানে বাদুরটা নেই, মানে গল্পের কোথাও বাদুর নেই। তো এটা আমার একটা খুব প্রথমে একটু অদ্ভুত লাগছিল, তারপর মনে হলো হ্যাঁ এটা ইউনিক, মানে আমাদের বাঙালিয়ানা হিসাবে। তো বাদুরের জায়গায় রয়েছে মথ, তো কেন মথ, কিভাবে মথ, তো সেটা দিয়ে আসছি আস্তে আস্তে। তো মথ জিনিসটাকে বাদুড় হিসাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু এখানে মথটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা অত্যন্ত গভীর, মানে সেটার মধ্যে প্রপার পড়াশোনা রয়েছে, আর সেইটা থেকেই আর কি কোথাও গল্পটা শুরু হয় আর কি। তো
ওই জাস্ট একটা সিম্বল হিসাবে বাদুড়কে দেখা, যেমন অন্যান্য সিনেমা সিরিজে, এখানে সেরকম ভাবে মদকে কিন্তু দেখায়নি। এখানে মদ আছে কেন, তার একটা নির্দিষ্ট কারণ আছে, আর থাকার পর সে এই ভ্যাম্পায়ার যে চরিত্রটা তাকে কিভাবে প্রভাবিত করে বা তার সাথে মদের কি সম্পর্ক, সেটার একটা প্রপার কারণ আছে। তো এই আরও আছে, যেমন মানে তাদেরকে আপনি ভূত হিসাবে ট্রিট করতে পারেন না, তারা ঘোস্ট, হঠাৎ মানে খুব তাড়াতাড়ি জায়গা চেঞ্জ করতে পারে, খুব তাড়াতাড়ি এদিক থেকে ওদিক চলে যেতে পারে, সবই ঠিক আছে। তাদের মধ্যে একটা মানুষের মতো ব্যাপারও রয়েছে। আর আছে দুজোড়া দাঁত, এখানে একটা, এই নিচে একটা, এদিকে একটা। তো ওইটা দিয়ে তারা এই ঘাড়ের এই জায়গায় কামড় বসে, এখান থেকে রক্ত চুষে নেয়, রক্ত চুষাও বলে অনেকে, তো পিশাচ বলে আর কি। তো ওইখান থেকে মানে গলার এই জায়গায় নলি কেটে দেয়, ওখানে মানুষের মৃত্যু হয়। তো আর একটা জিনিস, যেমন যখন তারা কোনো মানুষের এখানে মানে নিজের দাঁত বসে বা মানুষকে মেরে ফেলে, তো সেই যাকে মারছে সেও কিন্তু আস্তে আস্তে ভ্যাম্পায়ারের মানে একটা দশা তার মধ্যে চলে যায়, মানে সে আস্তে আস্তে ভ্যাম্পায়ার হয়ে উঠতে পারে। যেমন লোকাতে দেখিয়েছিল যে তোমার শরীর যদি একদম পিওর হয়, মানে তুমি যদি সিগারেট অ্যালকোহল কিছু না নিয়ে থাকো এতদিন পর্যন্ত, সেই শরীরে ভ্যাম্পায়ার হয়ে ওঠা অনেক ইজি। কিন্তু তোমার শরীর যদি দূষিত হয়, মানে তুমি মদ খেয়ে সিগারেট খেয়ে যাচ্ছে তাই অবস্থা, সেই ক্ষেত্রে তোমার ভ্যাম্পায়ার হয়ে ওঠা হবে না। মানে তাকে যদি ভ্যাম্পায়ার কামড়ায়, তুমি জাস্ট একটা নর্মাল মানুষ হিসাবে মারা যাবে। এইখানে সেসব দেখানো হয়নি, এখানে দেখানোই হয়েছে যে যাকে যাকে মারা হচ্ছে তারা আস্তে আস্তে সবাই ভ্যাম্পায়ার হয়ে উঠছে, মানে হয়ে উঠছে, আর যে মারছে তার পোষ্য হিসাবে হয়ে, মানে তার ন্যাওটা হয়ে যাচ্ছে আর কি। তো তারা সবাই মিলে একটা দল তৈরি করছে। তো এই হচ্ছে টুকটাক ভ্যাম্পায়ারের কনসেপ্ট। তারা আধার রাতে আসে, পূর্ণিমার চাঁদকে একদম ঢেকে দেয়, মানে পূর্ণিমার রাতে ভ্যাম্পায়ার বেরোয়, এটা হচ্ছে ব্যাপার। তো যখন যখন আকাশে চাঁদ আসবে তখন তখন মানে ওরা আসে আর কি। তো ওই জন্যই নাম হচ্ছে চন্দ্রগ্রাসী। চন্দ্রগ্রাসী হচ্ছে মানে চাঁদকে ঢেকে দেয় আর কি। তো চাঁদকে ঢেকে অন্ধকার ঘনিয়ে নিয়ে আসে পুরো পৃথিবীতে আর কি। তো তখন ওরা আসে। তো খুব খুব প্রপার নামকরণ, মানে এই নামটা মানে ভেবেই আপনার একদম মানে পড়ার পর তো বিশাল গুজবাম্প আসবে। মানে আপনি যদি না জেনে থাকেন যে এটা ভ্যাম্পায়ার স্টোরি এই সেই, আর আমি এগুলো কিন্তু কোনো স্পয়লার দিচ্ছি না, এগুলো কিন্তু এই যে পেছনে ব্লার আছে, এখানে লেখা আছে। এছাড়া বুক লুকের বই তারা যখন প্রমোশন করেছেন, প্রচার করেছেন, সেইখানে কিন্তু মৌলিক ভ্যাম্পায়ার গল্প হিসাবেই বা উপন্যাস হিসাবেই প্রচার করেছেন। তো এগুলো কিন্তু কোনো স্পয়লার নয়, এটা তারা প্রচারই করেছেন এভাবে। তো খুব অভূতপূর্ব একটা বই। আর বুক লুকের বই মানে দারুণ, প্রোডাকশন কোয়ালিটি এত ভালো। এই বইটার দাম হচ্ছে 380 টাকা, 38×2=76, ওই 20% ছাড় দিয়ে আমি নিয়েছিলাম 304 টাকা। এই বইটা 500 টাকা দিলেও আমি নিতাম। মানে এইসব বই ঘরে রাখতে হয়, মানে এটা কি পড়লাম উফ। আর একটা জিনিস, হ্যাঁ এটা বলবো বলে মানে কোনোদিন বলবো ভাবিনি, এই বইটা কিছু ইলাস্ট্রেশন আছে 5টা বা 6টা জায়গায়, দারুণ। মানে আমার না এই জিনিসটা আছে, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মানে আমি না বই ইলাস্ট্রেশন জিনিসটা পছন্দ করি না। আমার মনে হয় যে কি দরকার ভাই, আমি বই পড়ছি, সেটা তো কোনো কমিক্স হলে ঠিক আছে, এইসব বইতে আমার ইলাস্ট্রেশনটা খুব একটা ভালো লাগে না। এই বইটার ক্ষেত্রে আমি ভাবছিলাম যে আরো কয়েকটা থাকুক, এত প্রপার ইলাস্ট্রেশন হয়েছে, মানে যেই জিনিসটা আপনি পড়ছেন হয়তো ইলাস্ট্রেশনটা ঠিক সেই জিনিসই, কিন্তু তার পরের পাতায় রয়েছে। তো আপনি পড়ার পর ওই দৃশ্যটা যখন আপনার চোখের সামনে ফুটে উঠবে, এটা একটা আলাদাই অনুভূতি আর কি। তো দারুণ দারুণ ইলাস্ট্রেশন আছে। মানে বইটার যে দাম নিয়েছে, বইটার প্রোডাকশন কোয়ালিটি, মানে এটা এই বইটা ডিজার্ভ করে। মানে হয়তো আমি জানি না, বুক লুকের আমি খুব একটা বই পড়িনি, তো তারা কি সব বইতে এরকম করে নাকি স্পেশালি এই বইটার জন্য এরকম করেছে? যদি স্পেশালি এই বইটার জন্য এরকম করে থাকে তাহলে বলবো হ্যাঁ ডিজার্ভিং, কারণ তারা কোথাও কি তারাও ভাবতে পেরেছিল হয়তো যে হ্যাঁ এই বইটা বাজারে চলবে, এই বইটার জন্য আমরা নিজেদের সব ঢেলে দেবো, তো এটা ডিজার্ভ করে এই বইটা। যাই হোক, হয়তো তারা অন্যান্য বইতেও করে। আর একটা জিনিস, শাহরুখ আমানের সাথে অনেকে তুলনা করবেন, যারা শাহরুখ আমান ফ্যান বেস তারা যখন এই বইটা পড়বেন, তো আমার তো প্রথম থেকে পড়তে পড়তে মনে হচ্ছিল একদম সেম ভাবে লেখা, সেম ভাবে একটা সামাজিক ব্যাপার রয়েছে, একটা নস্টালজিয়া রয়েছে। শাহরুখ আমানের গল্পে এমন একটা চোরাগুপ্তা রাজনীতি ঢুকে আসে, এখানেও কিন্তু সেটা রয়েছে। তো কোথাও গিয়ে একদম পুরো সেম যাচ্ছে, কিন্তু তারপর মিডিল পার্টে গিয়ে আমার ধারণা কেটে গেল, কারণ ওখানে গিয়ে শাহরুখ আমানের গল্প চলতে চলতে খুব ভালো লাগে, তারপর গিয়ে তাল কেটে যায় এইখানে। এই যে বললাম মিডিল পার্টটা হচ্ছে এই মোমেন্টে দাঁড়িয়ে বাংলা থ্রিলার সাহিত্যের সব থেকে বেশি আলোচ্য হতে চলেছে নেক্সট কয়েক বছরে, আমি একদম হলপ করে সেটা বলতে পারি। মানে এত এঙ্গেজিং মিডিল পার্টটার, এমন জিনিসপত্র দিয়ে ভরা ওই জায়গাটা, মানে যেমন আপনি রিলেট করতে পারবেন। আর এইবার এই যে ভ্যাম্পায়ার বলছি, এগুলো তো এটা মানে কাল্পনিক জিনিস, এগুলোর কোনো এক্সিস্টেন্স সেভাবে নেই। সেই জিনিসটা যে যেইভাবে মিডিল পার্টে এসে সেটা এস্টাবলিশ হয়েছে, যেভাবে আপনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ এই চরিত্রটা যখন ভ্যাম্পায়ার হয়ে উঠছে, তো তার মধ্যে কি চেঞ্জ আসে বা সে কেন ভ্যাম্পায়ার হয়ে উঠছে, তার উদ্দেশ্য কি, মানে এরপর সে কি করতে পারে। তো
মানে তাকে ভাবলেই আপনার মনে কোথাও একটা ভয় আসবে, মানে আপনি সেই চরিত্রটাকে ফিল করতে পারবেন আর কি, মানে এত সুন্দর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। তো মিডিল পার্টটা পড়ে মানে আমি হয়তো মিডিল পার্টটা আবার পড়বো, মানে আমার এত ভালো লেগেছে মিডিল পার্টটা। তো গল্পের প্রথম পার্টটা একদম ফ্ল্যাট যায়, ফ্ল্যাট বলতে জাস্ট খুন হচ্ছে, মানে নর্মাল আপনারা যদি প্রচুর এই ক্রাইম থ্রিলার বা মার্ডার মিস্ট্রি পড়ে থাকেন তো সেরকমভাবে এগোয়। এখানে একটা মফস্বল রয়েছে, বলছি গল্প আস্তে আস্তে, মানে যতটুকু বলা যায়। তো সেই মফস্বলে দুটো খুন হয়ে যায়, গলা কেটে খুন, মানে বডি আলাদা গলা আলাদা এরকমভাবে খুন হয় আর কি। তো সেটা একটা ইনভেস্টিগেশন চলছে, পুলিশ পুলিশ বুঝতে পারছে না কি হচ্ছে, কে করেছে, মানে এমন একটা জায়গা যেখানে সামান্য ছিচকে চুরি বা টুকটাক ডাকাতি ছাড়া কিছুই হয় না, তাও সেটা কালে হতে, সেখানে এরকমভাবে খুন, মানে এত নৃশংসভাবে। তো সবাই ধন্দে পড়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। তো ওই চলছে আর কি প্রথম পার্টটা, যেটা টুকটাক ইনভেস্টিগেশন, ওখানেও ব্যাপারটা এঙ্গেজিং থরো আর কি। তো আপনি পড়তে পড়তে ভাববেন, এবার যারা জানবেন যে এটা ভ্যাম্পায়ার স্টোরি, তো এবার কে খুন করেছেন হয়তো তারা আন্দাজ করতে পারবে, কিন্তু তারা এটা বুঝতে পারবে না যে কেন হচ্ছে বা ভ্যাম্পায়ারটা কে, সে কিভাবে গল্পে আসবে। তো সেইটা যখন একদম প্রথম পার্টের শেষে, মানে প্রথম পার্ট যখন এন্ড হবে, সেইখানে যখন চরিত্রটা মানে এস্টাবলিশ হয়, ওফ, মানে ওইখানে একটা দারুণ ইলাস্ট্রেশন আছে, আমি সেগুলো কিছু দেখাচ্ছি না, মানে ওই ইলাস্ট্রেশনটা, মানে ওখান থেকে গল্প ওইখানে যে প্রথম পার্টটা শেষ হয় তখন মানে আপনি হয়তো চাইলেন যে আমি একটুখানি বিরতি নিই, ওখান থেকে মনে হবে যে না আমি ঢুকি। আর যখন আপনি মিডিল পার্টটা শুরু করবেন ব্যাস ওখান থেকে আর মানে নো ওয়ে টু লুক ব্যাক আর কি। এমন এমন মিডিল পার্টটা এতটা এঙ্গেজিং, এঙ্গেজিং এর থেকে বড় কথা মিডিল পার্টের যে জিনিসগুলো দেখানো হয়েছে সেই জিনিসটা আসলে বাংলা সাহিত্যে কখনো হয়নি, এটা হচ্ছে ব্যাপার। সেই জিনিসটা আধুনিক বাংলা সাহিত্যে, মানে আধুনিক কেন, এমনি বাংলা সাহিত্যে কোনোদিন হয়নি, সেই জন্য ওইটা একেবারে নতুনত্ব। আর ওটা এই সব জিনিস যারা ভালোবাসে আর কি, তো তাদের কাছে এই জিনিস, ওই জিনিসগুলো স্বর্গ, মানে ওই এস্টাবলিশমেন্টটা, যে তার যে রূপান্তর বা সে কি করে কি করছে, সে কেন করছে, বা সে যখন বলবো না আর কি, মানে তার সাথে অনেকের অনেক ধরনের সম্পর্ক ছিল, সেই সম্পর্কগুলো কেমন, সেই সম্পর্কগুলো কিভাবে দায়ী হয়ে উঠছে তার এই যে কালো একটা অধ্যায় সেটার পিছনে, আহ মানে আলাদা আলাদা মিডিল পার্টটা বারবার 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 পড়ার মতো জায়গা আর কি। তো শায়ক আমনের বাজার কি আস্তে আস্তে শেষ হবে? খুব বড় একটা কোশ্চেন না, শায়ক আমনের বাজার শেষ হবে না, তবে তার একচ্ছত্র আধিপত্য কিন্তু এই মানুষটা একটু হলেও থামিয়ে দিতে পারে। বিশেষ করে শায়ক আমান ভাসানবাড়ির পর থেকে সেরকমভাবে মানে হাইপ অনুযায়ী লেখা আমাদের উপহার দিতে পারেননি। হ্যাঁ, রিসেন্টলি শুনেছি তালদিঘিতে ভাসিয়ে দেবো, খুব ভালো লাগছে সবার, তো আমার ওটা উইশ লিস্টে আছে, ওটা কিনবো, কিনে পড়ে জানাবো। কিন্তু অর্ক চক্রবর্তী যে জিনিস এখানে লিখেছেন সেই মানে বিশাল লেভেল, হয়তো এটা ভাসান বাড়ির থেকেও আলাদা, কারণ ভাসান বাড়ির যে জিনিসগুলো দেখানো হয়েছে সেটা হ্যাঁ সেটা বিশ্বাসযোগ্যতা ছিল সেটার মধ্যেও, কিন্তু সেটার মধ্যে কিছু কিছু আনঅ্যান্সার্ড জিনিসপত্র ছিল যেটা উনি মানুষের জন্যই ছেড়ে দিয়েছেন আর কি, পাঠকের জন্য। এখানে কিন্তু সেভাবে আনঅ্যান্সার জিনিস আছে, কিন্তু যেগুলো আছে সেগুলো আপনি মানে আনঅ্যান্সার থাকলেও চলবে, কোনো ব্যাপার না। কিন্তু এখানে মেইন যে জিনিস, মেইন যে আমাদের এই যে একটা কাল্পনিক জিনিস, সেটাকে যেভাবে বাঙালি পরিবেশে মফস্বলের সাথে ব্লেন্ড করে আমাদের কাছে তুলে ধরেছেন, তো এইখানে আপনি খুদ খোঁজার জায়গা খুব একটা পাবেন না। ওই বললাম যে শেষ দিকটা একটু আর একটু ভালো হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে। কিন্তু মানে গল্প যে বাঁধন বা লেখনী বা প্লট, সেই প্লটে আপনি লুপহোল পাবেন না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ভাষার মধ্যে বিশাল লেভেলের খুঁজলে হয়তো একটা দুটো লুপহোল আপনি পেতে পারেন। তো সেই ক্ষেত্রে বলতে পারি অর্ক চক্রবর্তী যদি এরকম আর দুটো তিনটে বই দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হচ্ছে শাহরুখ খানের আর কি। শাহরুখ খান ফ্যান বেসের জন্য খুবই খারাপ এটা, কিন্তু হ্যাঁ যাই হোক, মানে বাজারে যদি এমন দু তিনজন মানুষ থাকে তো আমাদের জন্য হেভি ব্যাপার। তো লিখতে থাকুন, দুজনেই লিখতে থাকুন, দেখা যাক। এবার আরেকটা ভালো জিনিস বলি এই বইতে, মানে এটা যে প্রচুর পড়াশোনা করে লেখা বই, আসলে যিনি লিখেছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, শর্ট ফিল্ম বানিয়েছেন, এডিটার ফিল্মের। তো একটা ফিল্ম বানাতে গেলে মানে সিনেমা বানাতে গেলে তো পড়াশোনা তো যা করতেই হবে, তো সেই পড়াশোনার ছাপ কিন্তু এখানে রয়েছে। তিনি প্রচুর কমিক্স পড়েন, বিদেশি সাহিত্য পড়েন, তো সেই ছাপও রয়েছে। নিজেই একদম শেষে লিখেছেন যে মানে তিনি ফ্যান্টাসি টাইপের জিনিস কতটা পছন্দ করেন, কমিক্স পড়তে কতটা ভালোবাসেন, বা অনেক মুভি থেকে ইন্সপায়ার্ড জিনিসপত্র এখানে রয়েছে, ড্রাকুলার কিছু জিনিসপত্র রয়েছে, নিজেই লিখেছেন। আমি কিন্তু সেগুলো দেখিনি, সেগুলো আমি পড়িও নি, জানিও না, আমার দৌড় খুবই স্বল্প আর কি। তো তিনি নিজে লিখেছেন, তার জন্য আমি বলছি। এবার এই যে পড়াশোনা, তো এখানে প্রতিটা অধ্যায় মানে অধ্যায়গুলো খুব মানে এখানেও একটা ইউনিকনেস রয়েছে। তো এখানে আমি যে বললাম তিনটে মোটামুটি অধ্যায়, প্রথম অধ্যায়, মিডিল অধ্যায় আর শেষ অধ্যায়।
তো প্রথম অধ্যায় যখন শুরু হয় তো সেইখানে মানে প্রথম অধ্যায়টা হয়তো টোটাল 33 না 34 ভাগে বিভক্ত, মানে ছোট 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 পার্ট আর কি। তো দ্বিতীয় অধ্যায় যেটা মিডিল অধ্যায় সেটা হয়তো 6টা না 8টা এরকম পার্টে বিভক্ত, মানে আমি জাস্ট আন্দাজে বললাম, এত মনে নেই। আর শেষ অধ্যায় তো আবার ওরকম 20-25টা পার্টে বিভক্ত। এই যে পার্টগুলো যখন মেইন মেইন অধ্যায়গুলো শুরু হচ্ছে তখন কিছু কিছু সাহিত্যের লাইন রয়েছে, কোথাও জীবনানন্দ দাশের, কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের, কোথাও বিদেশি, কারণ আমিও তো তাদের জানি না, তাদের লেখা আমি পড়িনি। তো মানে অধ্যায়ের যে মেইন কি হতে চলেছে তো সেই লাইন থেকে আপনি পরিষ্কার বুঝে যাবেন আর কি। মানে দুটো লাইনের যা মিনিং সেই মিনিংটা পুরো অধ্যায় জুড়ে যাবে, এরকম ব্যাপার আর কি। তো এটা দারুণ এই জিনিসটা, এখানে কিন্তু হেভি। তারপর আমার আরো অবাক লেগেছে, মানে খুব ভালো লেগেছে এটা, বইয়ের একদম শুরুতে একটা পেপার কাটিং রয়েছে, মানে পেপার কাটিং মানে বানানো হয়েছে আর কি ব্যাপারটাকে, এডিট করে, ডিজাইন করে আর কি। তো পেপার কাটিংটা একদম ওই সময় যেরকম পেপার কাটিং থাকতো, মানুষ যেভাবে খবরের কাগজ পড়তো সেরকম ভাবে। তো খুব ইউনিক ইউনিক জিনিসপত্র রয়েছে বইটার, বহুত কিছু, মানে কনসেপ্টটাও ইউনিক। আর মানে এর যে প্রেজেন্টেশন বা প্রোডাকশন, মানে এটা তো আর লেখকের ওপর না, লেখক জাস্ট বলতে পারে, এটা হচ্ছে প্রকাশনী সংস্থা। তো প্রকাশনীর ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসগুলো মাথায় রেখে বইটাকে সেরকম ভাবে কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট করা রয়েছে। তো হাতে তুললেই আপনার মনে হবে বাহ, একটা প্রিমিয়াম জিনিস তুলেছে। আরেকটা জিনিস এটা আমি বলবো বলে ভাবছিলাম, এই যে প্রচ্ছদ, যারা শাহরুখ খান ফ্যান বেস, এটার সাথে কি জোনাকির রঙের প্রচ্ছদের একটু মিল পাচ্ছেন? আমি কিন্তু এটা দেখেই ভাবছিলাম প্রচ্ছদটা দারুণ, মানে নিঃসন্দেহে, কিন্তু জোনাকির রং যে বইয়ের প্রচ্ছদ সেটাও কিন্তু অনেকটা এরকম, একটা এরকম বয়াম আছে, তবে বয়ামের মধ্যে ওখানে জোনাকি আর এখানে হচ্ছে এগুলো মত। তো যাই হোক, এটা খুবই যথাযথ এই বইয়ের পার্সপেক্টিভে। শাহরুখ আমানের ক্ষেত্রে ওই বই প্রচ্ছদটা যথাযথ ছিল বইয়ের পার্সপেক্টিভে। এবার বইটার গল্পটা একটুখানি করে বলি, মানে যারা জানেন না তাদের জন্য। তো এই বইটা শুরু হয় হচ্ছে 1995 টাইম লাইনে। তো সেখানে বললাম যে দুটো খুন হয়, ঠিক আছে। তো নদিয়ার একটা জায়গায় এলাকা রয়েছে, একটা কাল্পনিক এলাকা, নবনীল নগর। তো নবনীল নামটা কেন সেইটারও একটা কারণ দেওয়া রয়েছে, তো এসব নিয়ে আমি কিছু বলবো না। এখানে এই যে ব্লু কালারটা একটা, মানে ভ্যাম্পায়ারের জন্য, ভ্যাম্পায়ারকে সিম্বলাইজ করে আর কি ব্লু কালারটা। তো সেই যে নবনীল সেইটাও কোথাও গিয়ে ওই ভ্যাম্পায়ারকে সিম্বলাইজ করার জন্য দেওয়া, কিন্তু এইটাই একমাত্র কারণ না, আরও কারণ রয়েছে। তো সেটা বইয়ে রয়েছে, বাকিটা আপনারা পড়বেন। তো কোথাও ব্লু কালার রয়েছে, কোথাও ব্ল্যাক রয়েছে, কোথাও রেড রয়েছে। তো প্রতিটা কালার যখন যখন আসছে তো সেইটার কিন্তু একটা মানে পুরো গল্পের পার্সপেক্টিভে সেই কালারটা কতটা ইম্পর্টেন্ট আপনারা বুঝবেন, বা ওই কালারটা কেন চুজ করা হয়েছে। আমি ওই জায়গায় অন্য কোনো কালারও নিতে পারতাম। তো প্রতিটা জিনিস খুব মানে খুব ডিটেলিং এর সাথে দেখানো হচ্ছে, খুব সূক্ষ্ম আর খুব ভেবেচিন্তে এখানে ইউজ করা রয়েছে। মানে যা যা এলিমেন্ট রয়েছে, ছোট ছোট এলিমেন্ট, হয়তো আপনার মনেও আসবে না, কিন্তু পরে বুঝতে পারবেন, প্রথম পড়লে মনে আসবে। তো এই গল্পটা নদিয়ার নবনীল নগর থেকে শুরু হয়। সেখানে একটা ফ্যামিলি, রীতা দেবী আর সুবীর বাবু, তাদের এক ছেলে সার্থক, সে ক্লাস 9-এ উঠেছে। সার্থক পড়াশোনা তো তেমন ভালো নয়, সে অনেক কিছু করতে চায়, কিন্তু তার বাবা মা প্রচুর শাসন আর কি। সে তার ক্লাস 6-এর রেজাল্ট খারাপ হয়েছে, সেই জন্য এখনো তাকে শাসন করে যাচ্ছে। তো শাসনটা ঠিক আছে, কিন্তু এখানে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা খুব অতিরিক্ত। আমি ভাবছি যে এত শাসন, মানে যখন তখন মেরে দিচ্ছে, কথায় কথায় ঝগড়া করছে, মানে ছেলের সাথে ঝগড়া করছে না, ছেলেকে শাসাচ্ছে। মানে বাবা ছেলে বা মা ছেলে সম্পর্ক এরকম হয়ই না, হয়তো হয় অনেক টক্সিক প্যারেন্টিং যাকে বলে, সেরকম লাগছিল ব্যাপারটা। কিন্তু মানে এই জিনিস খুব কদাচিতই দেখা যায় এইখানে যেটা দেখিয়েছে। এবার সেইটা কেন দেখিয়েছে সেটা আমার একটা কোশ্চেন আসছিল, মানে সেইটারও পরে কারণ আছে, একদম গল্পের শেষে গিয়ে সব কোশ্চেনের উত্তর আপনি পেয়ে যাবেন, মানে আপনার মনে যদি কোনো ডাউট থাকে। তো সেখানে সার্থক স্কুলে মারামারি করে, স্কুলের বন্ধুদের সাথে। সেখানে প্রিয়ঙ্কা বলে একজন রয়েছে, তো তাকে তার মনে মনে ভালো লাগে, কিন্তু সে বলতে পারে না, কারণ প্রিয়ঙ্কা পড়াশোনায় খুব ভালো। তো তার যে বন্ধুগুলো, তার বন্ধুগুলোর মধ্যে সব থেকে বাজে পড়াশোনায় সেই, বাকি বন্ধুগুলো সবাই ভালো। তো ও স্কুলে মানে মার খায়, প্রতিটা টিচারের কাছে বকা খায় আর কি। তো সেই জন্য ওর বন্ধুগুলো ওকে চাইছে, মানে ও ভালো বা ভালো করে পড়াশোনা করুক, কিন্তু ওরা তো মন নেই। এবার ওর অনেক কিছু, মানে অন্য অনেক কিছুতে মনে আছে, ওর মনে রাখার একটা বিরাট পাওয়ার রয়েছে। তো ওর মা বাবা ওকে খেলতে যেতে দেয় না। এবার ও একজনের কাছে পড়তে যায়। তো তার নাম হচ্ছে জনি। তো তার 24 বছর বয়স। সেই জনি ছেলেটা রিমা বলে একজনকে মানে ভালোবাসে, রিমার সাথে তার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু রিমার বাড়ি থেকে রিমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এবার জনি এই মোমেন্টে মানে চাকরি খুঁজছে, চাকরির জন্য পড়াশোনা করছে, চাকরি এখনো পায়নি। তো জনি ওকে বলে যে তুমি 2 বছর ওয়েট করে যাও। তো রিমা বলে যে না, রিমারও কোথাও থেকে মন উঠে গেছে আর কি, সে চায় না জনের সাথে থাকতে।
এরকম টুকটাক মফস্বলের গল্প চলতে থাকে। তো গ্রামটাকে সেরকমভাবে অত দেখানো হয়নি, ক্যারেক্টারের থ্রুতে আপনি বুঝতে পারবেন যে গ্রামের পরিবেশটা কেমন, গ্রামটা কিভাবে চলে। তো সেই গ্রামে একটা খ্রিস্টান স্কুলে সার্থক বলে ছেলেটা পড়ে, আর সেই গ্রামের আইসি হচ্ছে সার্থকের বাবা সুবীর বাবু, মানে থানার ইনচার্জ, মেইন আর কি ইনচার্জ। তো সে কয়েক বছর আগে এখানে ট্রান্সফার হয়ে এসেছে, তো সে খুব খুশি ছিল এখানে ট্রান্সফার হয়ে এসেছে, কারণ নিজের জায়গা, নিজের এলাকা। আর নবনীল নগর একটা ছোটোখাটো মফস্বল বলা চলে, যেখানে ওই বললাম ছিচকে চুরি বা টুকটাক ডাকাতি ছাড়া কিছুই হয় না। তো সেইখানে তার হাতে এইরকম একটা কেস এসে গেছে, দুজন পরপর খুন হয়েছে। তো এবার সে তার নিজের যে অভিজ্ঞতা বা নিজের যে পুলিশি সত্তা বা নিজের যে ইনভেস্টিগেশন সত্তা, সেটাকে কোথাও চ্যালেঞ্জ করছে আর কি, যে দেখি আমি এটা করতে পারি নাকি। কিন্তু সেটা করতে গিয়ে যে সে কোথায় চলে গেছে লাস্টে, এটা খারাপ লাগে মানুষটার জন্য। কিন্তু ঠিক আছে, গল্পের ডিম্যান্ড যা, গল্প যেভাবে এগোয়, তো গল্প হিসাবে পড়াই ভালো সেটাই। হ্যাঁ, এই জিনিসটা বাস্তবে হবে না। অনেক রিভিউ করার ক্ষেত্রে অনেক গল্পের বলি যে হ্যাঁ এটা কিন্তু বাস্তবে হয়, তো এই জিনিসের ক্ষেত্রে সেটা বলতে পারবো না। যে এটা গল্প হিসাবে পড়ো, গল্প হিসাবে এই জিনিসটাকে নাও, তাহলেই বেটার। তো এবার এইখানে প্রথম যে খুন হয় তার নাম হচ্ছে সঞ্জীব। তো তার সে ওখানে বাড়া থাকে একটা জায়গাতে। তো সে হায়ার স্টাডিজ করছে। তো তার শাশ্বতী বলে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো শাশ্বতী মেয়েটা সঞ্জীবকে খুব একটা পছন্দ করে না। এবার ছেলেটা সুইসাইড করতে চেয়েছিল কোনো একটা কারণে, সেসব আমি বলছি না। তো সুইসাইড নোটে কিছু লিখে রেখে গেছিলো, কিন্তু সুইসাইড করতে অক্ষম হয়। তো পরে সুইসাইড করার কিছুদিনের মধ্যেই তার নিখোঁজ হয়ে যায়। তো তখন একটা জায়গা থেকে তার দেহ উদ্ধার হয়, একদম গলা পুরো কাটা। সেই সময় তার বাড়ি থেকে সুইসাইড নোট উদ্ধার হয়, মানে পুলিশ গিয়ে উদ্ধার করে। এবার সেই সুইসাইড নোটে শাশ্বতীর নাম লেখা ছিল। তো সবাই ভাবে যে শাশ্বতীরই কিছু একটা কাণ্ড করেছে, কিন্তু কে এই শাশ্বতী? সে সে মানে সেই কি ভ্যাম্পায়ার নাকি অন্য কেউ? তো আলাদাই এই জায়গা থেকে আপনার মধ্যে সেই দুরু 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 শিরশিরানি ভাবটা আসতে থাকে মনের মধ্যে, যে এবার আস্তে আস্তে ঢুকছে। তো শুধু সঞ্জীবেই থেমে থাকে না, এরপর একটা বছর 14-র ছেলে পবিত্র ঘোষ, সেও মারা যায়। এগুলো 1995-এর কথা বলছি, ঠিক আছে? তো তখন আর কি পুরো সিপিএম আমল। তো সিপিএম আমলে যে প্রচুর কারেন্ট যেত, সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। মানে এটা খোঁচা মারার জায়গা আর কি। মানে ওখানে জেনারেটর যে চালায়, সে জেনারেটরের ধারে দাঁড়িয়ে থাকতো, যে একটা নির্দিষ্ট সময় কারেন্ট যাবে। মানে কোনোদিন যদি কারেন্ট না যেত, তাহলে লোকজন অবাক হয়ে যেত, এই কি হলো আজকে কারেন্ট গেল না কেন, এরকম ব্যাপার। মানে পোক করা রয়েছে আর কি, সিপিএম আমলে কি কি জিনিস ছিল, কি কি জিনিস ছিল না, কি ভালো ছিল কি খারাপ ছিল, সেই জিনিসগুলো রয়েছে। তো এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হচ্ছে মোটামুটি প্রথম পার্টের গল্প, যে দুজন খুন হয়, সেটার ইনভেস্টিগেশন চলতে থাকে। বাকি সার্থকের স্কুল, সার্থকের জীবন, জনির জীবন, এই জিনিসগুলো প্যারালালি চলতে থাকে। অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, তাদের টুকটাক জীবন দেখানো। তবে সেইগুলো কতটা ওই সময় হয়তো আপনার মনে হবে যে এগুলো কেন, এগুলো গল্পের সাথে তো যাচ্ছেই না, কিন্তু সেইগুলো পরে গিয়ে একদম লাস্টে গিয়ে সব জোড়া লাগবে, তখন আপনি বুঝতে পারবেন যে এগুলো কেন দেখানো হচ্ছে। কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে ইনভেস্টিগেশনটাই চলুক, ভালো লাগছে, কিন্তু সাথে মানে প্যারালালি ওই জিনিসগুলো ঢুকে যাচ্ছে। তো সেগুলো ওই মোমেন্টে হয়তো গল্পের ক্ষেত্রে বা পুরো গল্পের ফ্লোয়ের ক্ষেত্রে আপনার একটু বেমানান লাগতে পারে, কিন্তু একদমই বেমানান না। এখানে একটা জিনিসও এক্সট্রা নেই, যেটুকু আছে একদম যথার্থ যথাযথ আর কি, সব লাস্টে গিয়ে আপনি উত্তর পেয়ে যাবেন। তো এইবার এসে পড়ে মিডিল অধ্যায়, সেইখানে আর আমি কিছু বলবো না, আমি প্রথম অধ্যায়টুকুই বলছি। সেখান থেকে এসে পড়ে যে কে খুন করছে, কেন খুন করছে, বা এই যে এত ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার করছে, সে কে, সে কোথায়, সে কিভাবে তার মানে উৎপত্তি হলো, আর তার উদ্দেশ্য কি, তার মানে কি চায় আর শেষ পর্যন্ত। তো এখানে একটা শুধুমাত্র সার্থক নয়, আরও দুজন মানুষ রয়েছে, তাদের আমি নাম বলবো না, তাহলেই স্পয়লার হয়ে যাবে। তো তাদের দুজনের একটা বন্ধুত্ব দেখানো হয়েছে, আর তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক দেখানো হয়েছে। তো সেই সম্বন্ধেও আমি কিছু বলবো না। তো সেই সম্পর্কটা ওই যুগে দাঁড়িয়ে কতটা মানে সমাজের কাছে অ্যাকসেপ্টেড ছিল, সেটা একটা কোশ্চেন আপনি করবেনই। কিন্তু হয়তো অ্যাকসেপ্টেড ছিল না, বা ছিল, সেই জিনিসটা মাথায় রেখে আর কি পুরো গল্পের ফ্লোটাকে আর কি বানানো হয়েছে। তো ওখান থেকেই শুরু হয়, মানে ভ্যাম্পায়ার কি, কেন, কিভাবে আসলো, বা কি করতে চায়, সেই জিনিসগুলো। আর এই সব কিছুর আড়ালে একজন মানুষ রয়েছে, সেটা হচ্ছে অনন্ত চ্যাটার্জি। এবার এসে পড়ে কি যে দেখা যাচ্ছে মথ, এখানে একটা সাইন রয়েছে, ইনফিনিটি সাইন। তো সেটা হচ্ছে অনন্ত, মানে ইনফিনিটির বাংলা কি, অনন্ত। তো ওই যে বললাম নামকরণগুলো খুবই মানে প্রপার আর কি, খুব ডিটেল রয়েছে নামেও আর কি। তো এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। এবার মথের জিনিসটা বলি। অনন্ত চ্যাটার্জি একজন বিজ্ঞানী। তো তার স্ত্রী এই মোমেন্টে প্যানক্রিয়াস
প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত। তো তার এক জার্মান বন্ধু রয়েছে, সেও বিজ্ঞানী, তারা দুজন মিলে একটা মদ আবিষ্কার করে, নাম ঠাম আমি কিচ্ছু বলছি না। তো এতদিন ধরে কি হতো, এমন মদ ছিল যারা পশু পাখির রক্ত খায়, কিন্তু তারা এমন একটা মদ আবিষ্কার করে যে সেটা মানুষের রক্ত খায়। তো সেই মদ কি করে একটা ভ্যাম্পায়ারের সঙ্গী হয়ে উঠলো, বা সেই মদ কি করে জানান দিত যে ভ্যাম্পায়ার আসে, সেই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে দেখানো হয়েছে। সেটাই হচ্ছে মিডিল পার্টে। ওই জন্য বললাম মিডিল পার্টটা দারুণ। মানে ওখানে কিভাবে এস্টাবলিশ হয়, ওখানে একটা অতীতের ব্যাপার রয়েছে, 1976-এর ব্যাপার রয়েছে, কংগ্রেস আমলের ব্যাপার। তো কংগ্রেস 1977-এ যখন কংগ্রেস সরে যায়, তারপর সিপিএম আসে। তো সেই যারা টালমাটাল অবস্থা, ইন্দিরা গান্ধী কতটা মানে একচেটিয়া শাসন ব্যবস্থা চালাতো কংগ্রেস আমলে, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। অনন্ত চ্যাটার্জির স্ত্রীকে উনি বাইরে নিয়ে যেতে চান চিকিৎসা করানোর জন্য। তো সরকারের কাছে তিনি কিছু ডোনেশন চেয়েছিলেন, তো সেটা অ্যাপ্রুভড হয়নি। সেটা কেন হয়নি, মানে তার পেছনে ইন্দিরা গান্ধীর মদত ছিল। তো এরকম টাইপের অনেক জিনিসপত্র রয়েছে, টুকটাক পলিটিক্স রয়েছে। সেই পলিটিক্স মানে সব কিছু না রিলেটেড, মানে সেই পলিটিক্সই কোথাও অনন্ত চ্যাটার্জিকে বাধ্য করে এরকম একটা মানে ইনভিটেশন করতে। এবার সেই ইনভিটেশনটারও তার মধ্যে একটা কারণ ছিল, মানে সে কেন করেছিল এই ইনভিটেশন, মানে এই যে একজন রক্ত খাওয়া মদ, সে তো আসলে মানুষের ক্ষতি করে, কিন্তু কেন করেছিল সে, মানে এইরকম আবিষ্কার যে মানুষের রক্ত খায় তাকে তিনি আবিষ্কার করতে চেয়েছিলেন। তাহলে তিনি আদতে তার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তিনি কি কি করেছিলেন, আর সেখান থেকে কি করে গল্প ফার্দার এগিয়ে যায়। ব্যাস এখানেই আমি গল্প শেষ করছি, আর কিছু বলবো না। মানে শুধু এটুকু বলছি, আমার গল্প বা আমার কথা আপনি মানে এইগুলো ছেড়েই দিন, আপনি শুধু বইটা তুলে ধরুন। এই বইটা মানে জাস্ট বইটা হাতে নেবেন, এই পেছনটুকু পড়বেন, তাহলেই বুঝে যাবেন যে মানে আপনি কি পড়তে চলেছেন আর কি। পেছনটা খুব সুন্দর লেখা, মানে একদমই স্পয়লারের কিছু নেই, মানে এখানে ভ্যাম্পায়ারেরও কিছু লেখা নেই আর কি। জাস্ট একটা জায়গায় একটা শব্দ লেখা আছে, চন্দ্রগ্রাসী। তো মানে হয়তো যারা জানবেই না যে এটা ভ্যাম্পায়ার স্টোরি, তারা যখন নেবে তারা আরো মজা পেয়ে যাবে। যে ভাই, বিশেষ করে ওই প্রথম পার্টের শেষে যখন মানে দেখানো হয় আর কি, যে একজন ওইরকম ভাবে মানে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, সে একটা জিনিস করতে চলেছে, ওখান থেকে বাকিটা মানে আপনি পড়বেন না, আপনাকে পড়িয়ে নেবে বইটা। তো আর গল্পের কিছু বলছি না, ব্যাস গল্প এটুকুই, যতটুকু স্পয়লার না দিয়ে বলার, যতটুকু আপনার ইন্টারেস্ট জাগানোর জন্য বলার, সেটুকু বললাম। মফস্বলের একটা খুব সুন্দর ব্যাপার রয়েছে, নস্টালজিক হবেন আপনি। এখানে শালবন রয়েছে, মানে খুব উঁচু উঁচু বাড়ি রয়েছে, তো খেলার মাঠ রয়েছে, মানে পড়তে পড়তে আপনার খুব আরাম লাগবে প্রথম দিকটা। মানে ঠিক আছে, ইনভেস্টিগেশন হচ্ছে, খুন হয়েছে, সবই ঠিক আছে, খুব নৃশংস ভাব, কিন্তু সে যেটা ভাই, মানে আমরা ছোটবেলায় 90s-এ যেসব দেখে এসেছি, সেই জিনিসটা যখন আপনি পড়বেন, ফিল করবেন, তো আপনার মানে ভেতরে ভেতরে খুব আরাম হবে। তো সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দর এখানে রয়েছে। তো খুব চুজ করে আর কি জিনিসপত্র এখানে দেখানো হয়েছে। তো এই হচ্ছে গল্প। তো এসব বই এক্সপেরিমেন্টাল বই, অবশ্যই পড়ে দেখবেন। মানে এইসব বই যদি বাজারে চলে, তাহলে যারা লেখক বা যারা প্রকাশনী সংস্থার সাথে রয়েছে, মানে এইসব বইয়ের প্রকাশক, তারা কনফিডেন্স পাবে যে এরকম টাইপের বই আরও বাজারে আসুক। কারণ এগুলো তো মানে খুব গতে বাঁধা বই না, এগুলোর জন্য প্রচুর পড়াশোনা লাগে, প্রচুর নস্টালজিয়া লাগে। তো সব থেকে বড় কথা, কারণ এইসব ড্রাকুলা, ভাম্পায়ার, এগুলো কিন্তু আমরা নস্টালজিক ভাবেই পড়ি, বা এগুলো অনেক আমাদের ছোটবেলা থেকে এই ব্যাপারটা আস্তে আস্তে এসে পড়েছে। তো তখন থেকে আমাদের মনের মধ্যে এইসব নিয়ে যে ধারণা, তো সেই ধারণা থেকে কোথাও গিয়ে এই সমস্ত বইয়ের জন্ম হচ্ছে আজকাল। আশা করি ভবিষ্যতে আরও হবে। তো অবশ্যই হাতে নিয়ে দেখবেন। মানে কে কি বললো, কি হয়তো এই বইয়ের কেউ খারাপ রিভিউ দেবে না, এটুকুন আমি শিওর। মানে যেই পড়ুক, সে সামাজিক ভালোবাসুক, একটু কমেডি টাইপের ভালোবাসুক, থ্রিলার ভালোবাসুক, মানে সমস্ত পাঠক নির্বিশেষে এই বইটা হাতে তুলে নেওয়া উচিত। মানে এই সমস্ত বই যদি বিক্রি হয়, তাহলে বাজারে এই সমস্ত বই বা এরকম টপিকের জিনিস আরও বেশি বেশি আসবে। তো আজকের মতো এইটুকুই থাক, অবশ্যই পড়ে দেখবেন। মানে আমি খুব পরিতৃপ্ত এই বইটা পড়ে, মানে আমি খুব হ্যাপি। আর এই চ্যানেলটার জন্য আমার খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট পড়ে মানুষকে বলতে পারছি। তো এটুকুই থাক। আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব।